প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা ২০। লেখক DRM সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। আচ্ছা, এখানে যদিও বলা হচ্ছে পর্ব সংখ্যা ২০, এর মধ্যে কিন্তু ২টা পর্ব আছে, প্রথম অংশ আর দ্বিতীয় অংশ, বুঝছো? তাই ভিডিওটা একটু বড় হবে। কথা বলছো না কেন? মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলে, জি খেয়েছি। ইরফান মায়েরার গাল থেকে হাত সরিয়ে নেয়, মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, গুড। মায়েরা চোখ নামিয়ে নেয়। ইরফান দুহাত প্যান্টের পকেটে গুজে মায়েরা আর তার মাঝে খুব সামান্য ফাঁকা রেখে দাঁড়ায়। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান গম্ভীর গলায় বলে, এরপর বাসা থেকে বের হতে ইচ্ছে করলে সাথে হাত পা ভেঙে পঙ্গুত্ব বরণ করার ইচ্ছেটাও অ্যাড করে তবে বাড়ির বাইরে পা রাখবে। আন্ডারস্ট্যান্ড? লাস্ট শব্দটা কিছুটা ধমকে বলে। মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ভয়ে জমা হওয়া পানির ছিটেফোঁটা এখন ধমক খেয়ে টুপ করে গড়িয়ে পড়ল। ইরফান চোখ বুজে শ্বাস ফেলে, মৃদুস্বরে বলে, ডোন্ট ক্রাই। মায়েরা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান আবারও গম্ভীর গলায় বলে, ঘরে যাও। মায়েরাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান শক্ত গলায় বলে, গো, নয়তো গুনে গুনে 10টা থাপ্পড় পড়বে এই দুগালে। স্টুপিড, তোমার সাহস কি করে হয় এত রাত পর্যন্ত অন্যের বাসায় গিয়ে থাকতে? মায়েরা কেঁপে ওঠে এত জোরে ধমক খেয়ে। একটু আগে নরম সুরে যেমন ঝাটকা খেয়েছিল তা মুহূর্তেই ভ্যানিশ হয়ে গিয়েছে এই লোকের আগের রূপ দেখে। মায়েরা মাথা নিচু করে নেয়, কোনো কথা বলে না। ইরফানের পাশ কাটিয়ে ধীর পায়ে তার ঘরে চলে যায়। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে সোফায় গিয়ে ক্লান্ত শরীরটা এলিয়ে দেয়। শুদ্ধ মিটমিট করে হাসে, বলে, ঝড় তবে থামল। ইরফানের কপালে বিরক্তির ভাঁজ। শুদ্ধ ইরফানের পাশে বসে তার মায়ের উদ্দেশ্যে বলে, মা খেতে দাও, খেয়ে রওনা দিব। এত রাতে যাবি? কাল গেলে হবে না? শুদ্ধ ইরফানের কানের কাছে মুখ নিয়ে বলে, তুই কি যেতে চাস মায়েরার স্বামী? ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে, বিরক্ত হয়ে বলে, নো। শুদ্ধ হেসে বলে, শোনো মা, তোমার ছেলে বড় হয়েছে, এবার আমার বিয়ের ব্যবস্থা করো। সবাই বউ ছাড়া থাকতে পারছে না, এসব দেখে আমার 2 দিন পর পর বদহজম হচ্ছে। ত্রিনা বেগম ভুরুকুসকে বলে, আমি মেয়ে দেখে রেখেছি তোর জন্য, তুই তো রাজি হচ্ছিস না, শুধু পরে পরে করছিস। তুই রাজি হলেই বিয়ে হয়ে যাবে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। হাই হাই, তার মা কি কেলেঙ্কারি করে রেখেছে? দ্রুত বসা থেকে উঠে দাঁড়ায়, অবাক হয়ে বলে, মানে কি বলছো? ত্রিনা বেগম হেসে বলেন, সামিয়াকে চিনিস না? এই সেচ্চে দিবে এবার, মেয়েটা খুব ভদ্র। শুদ্ধ দ্রুত বলে, হয়েছে হয়েছে, আর শুনবো না, আমি যাচ্ছি, আমার কাজ আছে। খেয়ে যা। শুদ্ধ যেতে যেতে বলে, রেডি করো, আমি আসছি, কাল সকালে গিয়ে ভার্সিটির ক্লাস অ্যাটেন্ড করব। শুদ্ধ তার ঘরে যেতে যেতে বলে, ফুপি 1 কাপ কফি দিও। মায়েরা ঘরে এসে বোরখা ছেড়ে বিছানার এক কোণায় চুপ করে বসে আছে, 2 হাঁটু ভাঁজ করে মুখটা লাগিয়ে রেখেছে। ত্রিনা বেগমকে দেখে পা ভাঁজ করে বসে বলে, খালাম্মা তুমি রাগ করেছো আমার ওপর? ত্রিনা বেগম মায়েরার পাশে বসে মেয়েটার গালে হাত দিয়ে বলে, আমাকে একবার বলে যাওয়া উচিত ছিল তোর। মায়েরা মন খারাপ করে বলল, গ্রামের বাইরে তো যায়নি, তাই ভেবেছি বলতে হবে না। ত্রিনা বেগম কিছু বললেন না, এটা গ্রাম, এর ওর বাড়ি গেলে ঘটা করে বলে যাওয়ার প্রয়োজন নেই। অতঃপর বললেন, সে জানি, এত রাত করে ফিরলি, এটা বলে যাওয়া উচিত ছিল। ত্রিনা বেগমের 2 হাত আগলে বলে, মিমের মা না খাইয়ে কিছুতে আসতে দেয়নি, আমি সন্ধ্যার পরেই আসতে চেয়েছিলাম, সরি খালাম্মা। আচ্ছা হয়েছে, তুই আমাকে ফুপি বাদ দিয়ে খালাম্মা ডাকছিস কেন? মায়েরা মাথা নিচু করে বলে, যার জন্য ফুপি ডাকবো সে তো বলেনি, তাই খালাম্মাই ঠিক আছে। ইরফান তোর জন্য অনেক চিন্তা করে মা, তোর প্রতিও দুর্বল, দেখেছিস আজ তোর চিন্তায় কেমন অস্বাভাবিক হয়ে গিয়েছিল। মায়েরা মাথা তুলল না, কি মনে করে মলিন হেসে বলে, একটা কথা কি জানো খালাম্মা, আবেগ, ভালোবাসা, মায়া এসব দিয়ে দুনিয়া চলে না। যদি চলতো তবে আজ আমার বিয়েই হতো না। তোমার মনে হয় সৎমা আমায় ভালোবাসতো না? সে আমায় অনেক ভালোবাসতো, মায়া করত, কিন্তু দেখো বাস্তবতার সামনে আসলে সে আমাকে ঠিকই বিয়ে দিয়ে দিয়ে নিজের দায় সারল। এই যে এতদিন হলো একবারও আমার খোঁজ নেয়নি জানো। তুমি বিশ্বাস করবে না খালাম্মা, আমি ভুলেই যেতাম সে আমার নিজের মা না। আমায় অনেক ভালোবাসতো, অনেক না বাসলেও যা বাসতো
ওটাই অনেক মনে হতো আমার। কিন্তু বিয়ের পর সব ভুলে গেল। নিজের মা হলে হয়তো একটু একটু মনে করত, কিন্তু আমি তো তাকে নিজের মাই ভাবি। আমার মাকে তো কখনো দেখিনি, দেখতে কেমন যে ছিল। কথাগুলো বলতে বলতে চোখজোড়া পানিতে টইটুম্বুর হয়ে যায়। একটু থেমে নাক টেনে বলে, তোমার ভাতিজা আমায় কেন মানে না জানো? কারণ আমি তার টাইপের না। আমি তার চেয়ে অনেক ছোট। আমি যদি আরও 4-5 বছরের বড় হতাম তবে হয়তো মানত, কিন্তু এখন তো এত ছোট মেয়েকে তিনি মানতে পারেন না। সে আমার প্রতি দুর্বল হলেও বাস্তবতার কাছে এসে দেখবে আমার মায়ের মতো সে আমাকে মানবে না। মানুষ এমনই হয়, আমি জানি। ত্রিনা বেগম অবাক হয়ে তাকালেন মায়রার দিকে। এইটুকু মেয়ে কি ভারী কথা বলে? মায়রার মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলল, পাগলি মেয়ে, ইরফান অমন নয়, ধীরে ধীরে বুঝতে পারবি। মায়রা কিছু বলল না। ত্রিনা বেগম মায়রার চোখের পানি মুছে দিয়ে বলে, ফুপি যেহেতু ডাকছিস না, তবে মা ডাক। ডাকবি তো? মায়রা দু হাতে মুখ মুছে শব্দ করে হেসে বলে, ওকে আম্মাজান। এরপর ভুরু নাচিয়ে বলে, ডাকটা পছন্দ হয়েছে? ত্রিনা বেগম হাসলেন মায়রার কাণ্ডে। মেয়েটাকে তার কেমন অদ্ভুত লাগে বটে। মুহূর্তেই কেমন দুঃখের ছাপ মুছে ফেলে মন থেকে। ঘরের বাইরে যেতে যেতে বলে, এখন এসব চিন্তা বাদ দে, ইরফানকে কফি দিয়ে আয়, আমি রেডি করছি, দ্রুত আয়। মায়রা হতে গিয়ে তার মা মারা যায়। এরপর 3 মাসের মাথায় মায়রার বাবা আরেকটি বিয়ে করেন, যিনি মায়রার বর্তমান সৎমা। মায়রা জানতো না মায়রার বাবার দ্বিতীয় স্ত্রী তার সৎমা হলেও মায়রাকে নিজের মেয়ে মতো করে আগলে রেখেছিলেন। মায়রার বাবার চোখের মনি ছিল মায়রা। মায়রার ঝাপসা মনে পড়ে তার বাবার কথা। তার যখন 7 বছর বয়স তখনই তার বাবা মারা যায়। এরপরে মায়রা জানতে পারে তার মা আসলে নিজের মা নয়। এই জন্যই মায়রাকে তার নানির বাড়ির মানুষেরা পছন্দ করতো না। আগে বুঝতো না, তবে যখন একটু বড় হয়েছে তখন বুঝতে পারত। বাবা মারা যাওয়ার 2 বছরের মাথায় তার সৎমাকে বিয়ে দিয়ে দেয় বাসা থেকে। তিনি মায়রাকে বেশ আদর করতেন। সেই ছোট্ট থেকে নিজের মেয়ের মতো করেই লালন করেছেন। কিন্তু সৎ মায়ের স্বামী তো মায়রাকে একটু সহ্য করতে পারে না। ধীরে ধীরে মায়রার মায়ের ভালোবাসা কমতে কমতে তাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে বিদায় দিয়ে দিল। কথাগুলো ভেবে মায়রার চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। ডান হাতের তর্জনী আঙুল দিয়ে জামার কোনা পেঁচিয়ে আবারও খোলে, আর চোখ থেকে ঝরঝর করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ড পেরোতেই দ্রুত চোখ জোড়া ডলে মুছে নেয়। লম্বা করে দীর্ঘশ্বাস টেনে নিজে নিজেই হাসে। আচ্ছা, এবার দৃশ্যপট আসলো অন্যদিকে, বুঝছো? তোর ভিআইপি বোনকে ফোনটা দে। ফাইজ ফোনের ওপাশ থেকে বলে। কেন? শুদ্ধ হেসে বলে, আমার বিয়ে, এই খবর ওকে না দিলে শান্তি পাচ্ছি না। দ্রুত করে নে, আমরা বেঁচে যাব, আর ফারহাকে বিয়ে দিতে পারবো। শুদ্ধ ধুলোময় রাস্তার মাঝে একটা ইটের খোয়ায় শর্ট দিয়ে বলে, ইনায়ার কপালটা খুলে গেল, তোর মতো মির্জাফরের সাথে বিয়েটা হচ্ছে না। ফায়াজ রেগে বলে, একদম উল্টাপাল্টা কিছু করবি না বেয়াদব। ও আমার ফোন ধরে না কেন? মেজাজ খারাপ লাগে। শুদ্ধ হেসে বলে, তুই যখন বিদেশ ছিলি তখন ইনায়ার অনেক ছেলে ফ্রেন্ড জুটেছিল, বুঝলি? ওদের টাইম দিতে হয়। ফাইজ রেগে বলে, আসলেই ওর এত ছেলে ফ্রেন্ড আছে? শুদ্ধ হেসে বলে, জানি না, ওর ফ্রেন্ডের লিস্ট আমি কেমনে জানবো? তবে একটা কথা মনে রাখবি, ইনায়া তোকে মাত্র 3 বার সামনে থেকে দেখেছে, সেই বছর আগে 2 বার, রিসেন্ট 1 বার। তোর বোনের সাথে কবে থেকে লেগে বসে আসি, তাও মানছে না। আর ইনায়া তোকে চিনেই না ঠিকঠাক, মানতে সময় লাগবে। ফাইজ গম্ভীর মুখে কিছু ভাবছে। শুদ্ধ আবারও বলে, আমি এখন তোর বিদেশি ম্যামদের সাথে পিক ওকে দেখিয়ে বলবো, এগুলো আমাদের ফাইজ বাবুর পার্ট টাইম গার্লফ্রেন্ড ছিল, চিন্তা করিস না, বিয়ে সে তোকেই করবে। ফাইজ চিৎকার করে বলে, শুদ্ধর বাচ্চা, তোকে ছাড়বো না আমি। আমি কত লয়াল জানিস? শুদ্ধ কান থেকে ফোনটা দূরে নিয়ে খানিক হাসল। আর ইরফানের সাথে ভালোই মজা নেওয়া যায়, যদিও ইরফানের ব্যাপারটা জমে বেশি, কারণ ও তো স্বীকারই করে না। শুদ্ধ কানে ফোন নিয়ে হাসি আটকে বলল, লয়াল সেটা তো আমি জানি সোনা, তোমার ইনায়া নয়, বোঝনি ব্যাপারটা। এরপর স্বাভাবিকভাবে বলে, ফারহাকে ফোনটা দে। ফাইজ রেগে বলে, বেয়াদ্দব, ভুলে যা ফারহাকে, বলে কল কেটে দিয়ে বিছানার উপর ছুঁড়ে মারল ফোন। রাগে শরীর জ্বলছে। এই মেয়ের কি ছেলে ফ্রেন্ড দিয়ে ভর্তি? এমন হলে ওকে যে কি করবে মাথায় কাজ করে না।
তার কল না ধরার জন্য ইচ্ছে করে তুলে এক আছাড় মারতে। আর ওই শুদ্ধর বাদরামি তো আছেই। এই মেয়ে তো এক মাথা মোটা, তাকে ভুল বুঝে কি করবে, আর সেই বা রেগে কি করবে আল্লাহই ভালো জানে। এদিকে শুদ্ধ বারবার ফাইজের ফোন কল দেয়, কল রিসিভ হয় না। শুদ্ধ অসহায় চোখে চেয়ে আছে। ফারার সাথে কথা বলার পরে এসব বলতে হতো, এখন তার কি হবে? বাহাতের বুকে দুটো আলতো থাপ্পড় দেয়, তার জ্বালা কেউ বোঝে না। এখন কি করবে? হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসে, দ্রুত পায়ে বাড়ির দিকে যায়। এরপর সোজা ইরফানের ঘরে গিয়ে দেখলো ঘরে ইরফান নেই। ওয়াশরুম থেকে আওয়াজ পেয়ে বুঝলো ইরফান ওয়াশরুমে। শুদ্ধ ইরফানের ফোন নিয়ে ইরফানের নাম্বার থেকে ফারহার ফোনে কল করে। প্রথমবারেই রিসিভ হয়। মিষ্টি কণ্ঠে সালাম ভেসে আসে। শুদ্ধ মৃদু হাসে, তবে চুপ থাকে, কিছু বলে না। ওপাশ থেকে ফারহা বলে, ইরফান ভাই কিছু বলবে? শুদ্ধ গলা ঝেড়ে ভারী কণ্ঠে বলে, খবরদার, ফোন কাটবে না ফারহা। ফারহা ভুরু কোসকালো, তবে কিছু বলল না। শুদ্ধ হেসে বলে, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো বুঝলে, তাই ভুলেও কল কাটবে না। ফারহা কিছু বলে না। শুদ্ধ ঠোঁট টিপে হাসে, বলে, সামিয়া নামের এক মেয়েকে আমার মা আমার জন্য পছন্দ করেছে বুঝলে। মেয়েটা মারাত্মক সুন্দর ফারহা। এইচএসসি দিবে এইবার। বিয়ের ডেটটা কবে দেওয়া যায় বলো তো? ফারহার চোখ পানিতে টইটম্বুর, বারবার ঢোক গিলছে। শুদ্ধ ফারহার কোনো রেসপন্স না পেয়ে বলে, বলো ফারহা, ডেট তুমি ফিক্সড করে দিবে, মেয়েকে তুমি সাজাবে, বাসর ঘর তুমি সাজাবে, ফুল কিন্তু তোমার বাগানের দিতে হবে। ফারহার চোখ থেকে টপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ ঠোঁট কামড়ে হাসছে, আবারও বলে, তুমি মেয়েকে দেখতে চাও? আমি পিক দিব অবশ্যই। তুমি ডেটটা বলো তো ফারহা, আমি বিয়ে করতে চাই দ্রুত। ডেটটা অবশ্যই এই মান্থের মধ্যেই বলো, কেমন? ফারহা ভাঙা গলায় বলে, আজকেই করো, আমাকে বলছো কেন? বলে কল কেটে দেয়। দুহাতে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। কিছুক্ষণ কেঁদে কেটে তার ঘর থেকে বেরিয়ে ফাইজের ঘরে যায়। ফাইজ ইজি চেয়ারে বসে চোখ বুজেছিল, বিরক্ত লাগছে সবকিছু তার। হঠাৎই ফারহারা ফাইজের সামনে দাঁড়িয়ে রেগে বলে, তোমার বন্ধু বিয়ে করছে। ফারহার কথায় ফাইজ চোখ মেলে তাকায়। বোনের চোখ মুখের অবস্থা বেহাল, কেঁদে কেটে চোখ মুখ লাল হয়ে আসে। ফাইজ অবাক হয়ে বলে, হোয়াট? ফারহা রেগে বলে, তোমার বন্ধু বিয়ে করছে, আমাকে ফোন করে সেই সব গান শোনায় কেন? ফাইজের মাথার ওপর দিয়ে যাচ্ছে সব। কার বিয়ে? ফারহা আবারও রেগে বলে, তোমার বন্ধু যে মেয়েকে বিয়ে করবে ওই মেয়েকে আমি থাপড়াতে থাপড়াতে তোমার বন্ধুর জীবন থেকে তাড়িয়ে ছাড়বো বলে দিচ্ছি। বলে ধূপধাপ পা ফেলে বেরিয়ে যায়। ফাইজ পেছন থেকে অবাক হয়ে বলে, আরে কি বলে গেলি, আর কাঁদছিসই বা কেন? ফারহা যেতে যেতে চিল্লিয়ে বলে, তোমার শয়তান বন্ধুর জন্য। একবার এখানে আসুক, বিয়ে করাচ্ছি তাকে। ফাইজ বিছানা থেকে তার ফোন নিয়ে শুদ্ধর নাম্বারে কল করে। রিসিভ হলে রেগে বলে, আমার বোনকে কাঁদিয়েছিস কেন? শুদ্ধ হেসে বলে, ভাল লাগে কাঁদাতে। তুই শুধু ভাব, ওর প্রতিটি চোখের পানির ফোঁটায় আমার জন্য কত শত ভালোবাসা মিশে আছে। ভাবতেই যে কি যে শান্তি লাগে ইয়ার। ওর একটা পিক তুলে দে তো, আরো শান্তি লাগবে। ফাইজ বিরক্ত হলো, রেগে বলল, ফারহার আরেকজনের সাথে বিয়ে দেই, তারপর তুই বসে বসে কেঁদে ভালোবাসা দেখাস। বেয়াদব। বেয়াদব, বুঝছো? শুদ্ধ হেসে বলে, শুদ্ধর জিনিস শুদ্ধ নিজের করেই রাখতে জানে। আমার তো তোর জন্য চিন্তা হচ্ছে সোনা। আহারে ইনায়া। ফাইজ রেগে সাথে সাথে কল কেটে দেয়। শুদ্ধ এপাশ থেকে হাসে। আচ্ছা, এবার দৃশ্যপট আসলো মায়রা আর ইরফানের দিকে, বুঝছো? মায়রা হাতে কফির মগ নিয়ে ইরফানের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভাবছে ভেতরে গেলে তাকে কিছু বলবে কিনা। তখনকার 10টা থাপ্পড় দিতে চাওয়ার একটা যদি ভুল করে দিয়ে দেয়। অনেক ভাবনা চিন্তা রেখে দরজা ঠেলে ভেতরে উকি দেয়। কম পাওয়ারের একটা লাইট দেওয়া, তবে ভেতরে সব দেখা যাচ্ছে। ইরফান বেডে শটান হয়ে শুয়ে আছে। মায়েরা বিরক্ত হয়, এই লোকটা ঘরের ভিতরে থাকলে জীবনেও কাপড় পরে না কেন বোঝে না। যদিও তার দেখতে ভালোই লাগে। ভাবনা রেখে পা টিপে টিপে ভেতরে যায়। ইরফান শটান হয়ে শুয়ে ডান হাত চোখের উপরে দিয়ে রেখেছে, নড়াচড়া নেই কোনো। মায়েরা ইরফানের মুখের সামনে গিয়ে বোঝার চেষ্টা করে জেগে না ঘুমিয়ে। এমনিতে তো বোঝা যায় না, জেগে থাকলেও যেমন ঘুমিয়ে থাকলেও তেমন। মায়েরা ঘরের আশেপাশে তাকালো, একটু এগিয়ে গিয়ে ঘরের জিনিস খেয়াল করে দেখছে। এই ঘরে ফার্নিচার 4টে, একটি কাভার্ড, একটি আয়না, বেড আর বেডসাইড টেবিল। কিন্তু আসল ব্যাপার হলো এই ঘরের জিনিসগুলো সাদা আর কালো।
মায়েরা বুঝলো না ইরফান যেখানেই যায় সেখানেই কি এমন একটি করে সাদা কালো রুম বানিয়ে রাখে নাকি। ভাবনার মাঝে পেছন থেকে গম্ভীর স্বর ভেসে আসে, এখানে কি করছো? মায়েরা দ্রুত পেছন ফিরে তাকায়। ইরফান চোখের ওপর থেকে হাত সরিয়ে গম্ভীর মুখে মায়েরার পানে চেয়ে। মায়েরা দ্রুত হাতের মগ এগিয়ে দিয়ে বলে, এই তো আপনার কফি দিতে এসেছি। মায়েরা ঘরের চারপাশে দেখতে দেখতে ইরফানের হাঁটু বরাবর দাঁড়িয়েছিল। তাড়াহুড়ো করে মগ এগিয়ে দিতে গিয়ে হাত ফসকে যায়। মায়েরা দ্রুত মগ ধরে ফেলে, তবে গরম কফির বেশ অর্ধেকে ইরফানের ওপরে পড়ে যায়। মায়েরা বাঁ হাতে মগ ধরে ডান হাতে দ্রুত ইরফানের কফি পড়ার অংশ ঝাড়তে থাকে। কি কেলেঙ্কারি হয়ে গেল। ইরফান শোয়া থেকে উঠে মায়েরা ডান হাতে ধরে শক্ত গলায় বলে, স্টুপিড, কি করছো? মায়েরা ভীত স্বরে বলে, সরি সরি, আমি বুঝতে পারিনি। কথাটা বলে আবারও নিচের দিকে তাকালে চোখ বড় বড় করে তাকায়। এ কোথায় পড়েছে কফি? আর কোনো জায়গা ছিল না? দ্রুত চোখ বুজে নেয়, বিড়বিড় করে, আস্তাগফিরুল্লাহ। চোখ মেলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান অদ্ভুত চোখে তার দিকে চেয়ে আছে। মায়েরা ঢোক গিলে ইরফান তার হাত ছেড়ে দিয়েছে। সারা পেয়ে মায়েরাকে আর পায় কে। লজ্জা ভয় সব মিলিয়ে এক করে দৌড় দেয় মগ হাতেই। বিড়বিড় করে, আর জীবনেও কফি দিতে আসবো না, আল্লাহ মাফ চাই। ইরফান বেড থেকে নেমে দাঁড়ায়, শান্ত চোখে গম্ভীর মুখে মায়েরার দৌড় দেখল। ডান হাতে ঘাড় ডলে বিরক্তির শ্বাস ফেলে। এরপর তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। মায়েরা এক দৌড়ে তার ঘরে এসে দরজা চাপিয়ে দেয়। এত বড় কেলেঙ্কারি হয়ে গেছে তার হাত দিয়ে। সে এই লোকটার সামনে গেলে তাকে ঠিক কি করবে এটা ভেবে মায়েরার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বিছানার ওপরে উঠে বসে ভাবছে, হলোটা কি। কান্না পাচ্ছে তার। দুটো হাত ছিল, দুটো পা ছিল, পুরো শরীরটাই তো ফাঁকা ছিল। বিড়বিড় করলো, কফির বাচ্চাটাকে ওখানেই পড়তে হলো। পাশে ফোনে রিংটনে ফোন হাতে নিলে দেখলো ইনায়ার ফোন। দ্রুত কল রিসিভ করে কানে ধরে, অতঃপর বিচলিত কণ্ঠে বলে, আপু সর্বনাশ হয়ে গেছে। ইনায়া হাসি মুখে কথা বলবে বলে কল দিল। মায়েরার এমন কথা শুনে চিন্তারা ঘিরে ধরে। চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে মায়েরা? মায়েরা থামে না, সাথে সাথে বলে, আপু তোমার ভাইয়ার ওইখানে। এতটুকু বলেই নিজেই নিজের মুখ চেপে ধরল। না না, এসব বলা কেমন যেন। চোখ বুজে শ্বাস ফেলল, অতঃপর নিজেকে সামলে নেয় কোনো রকমে। ওপাশ থেকে ইনায়া বলে, ভাইয়ার কি হয়েছে মায়েরা? আবার তোমাকে মেরেছে? মায়েরা একা একা বিড়বিড় করল, সব মারের প্রতিশোধ এভাবে অজান্তেই নেওয়া হয়ে গেল, ইস, কিন্তু আমি তো চাইনি। আচ্ছা, এইবার ইনায়া প্রশ্ন করছে, কি বিড়বিড় করছো? মায়েরা ভাবনা থেকে বেরিয়ে দুদিকে মাথা নাড়িয়ে বলে, না না না, উনি মারেননি আমাকে। তাহলে কি হয়েছে ভাইয়ার? মায়েরা ঢোক গিলে মেকি হেসে বলে, কিছু না কিছু না। ইনায়া ওপাশ থেকে সন্দেহর কণ্ঠে বলে, কি লুকাচ্ছ? মায়েরা জোরে হেসে উঠে বলল, সত্যি কিছু না, তোমার ভাইয়া অনেক ভালো, সেটাই বলতে চাইছিলাম। ইনায়া হেসে বলে, ও মা, ভূতের মুখে দেখি রাম রাম। মায়েরা থতমত খেয়ে বলে, না না না, অনেক ভালো না, ওই একটু একটু ভালোই আর কি। তা কি ভালো কাজ করলো? মায়েরা কিছু একটা ভেবে বলে, আপু একটা সিরিয়াস প্রশ্নের উত্তর জানতে চাই। বলো। বলছি, কারো প্রাইভেট পার্টে গরম কিছু পড়লে তার কি হয় আপু? ইনায়া ভুরু কুঁচকে বলে, কেন কি হয়েছে মায়েরা, এমন অদ্ভুত প্রশ্ন করছো কেন? মায়েরা থতমত খেয়ে বলে, কিছু না। আপু তুমি কেমন আছো? আমার এক্সাম শেষে তুমি আসবে কিন্তু, আমি তোমাকে এই গ্রাম ঘুরিয়ে দেখাবো। আচ্ছা যাব, বাবা নিয়ে যাবে বলেছে। ইনায়ার সাথে টুকটাক কথা বলে মায়েরা ফোন রেখে দেয়। উরে বাবারে, আল্লাহ, এই গরমে তো উপন্যাস পড়ে শান্তিই নাই। আর তৌসিরের ভাষায় পুকাদেরকে বলতে ইচ্ছা করেছে, শালার পুকার বাচ্চা পুকারা, এই গরমের মধ্যে চশমা পরে ফোনের ফ্ল্যাশ লাইট অন করে পড়ছি, আর এর মধ্যে একটা পুকা এসে আমার চোখের মধ্যে পড়ছে। চশমার নিচ দিয়ে আমার পুকা আমার চোখের মধ্যে চলে গেছে, বুঝো তাহলে কি অবস্থা। পুকারে, তোকে আমি একদম মাইরেই ফেলবো। আচ্ছা, আবার গল্পে আসি। ইনায়ার সাথে টুকটাক কথা বলে মায়েরা ফোন রেখে দেয়। ভাগ্যিস খেয়ে এসেছিল, নয়তো এখন কিভাবে খেতে যেত। দ্রুত নামাজ পড়ে নিল, এরপর শুয়ে পড়ল। ঘুমালেই শান্তি। ঘুমের মাঝে শক্তপোক্ত বন্ধনে মায়েরা নড়াচড়া করতে পারে না। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে পিটপিট করে চোখ মেলে তাকায়। হালকা ঝাপসা আলোয় একদম তার মুখ বরাবর ইরফানের মুখ দেখে তারও ঘুম ছুটে যায় পুরোপুরি।
মনে হচ্ছে তার কপালের সাথে ইরফানের কপাল লাগানো। মায়েরা ঝট করে মাথা তোলে, কিন্তু নড়তে পারছে না। কেমন সাপের মতো পেঁচিয়ে ধরেছে তাকে। মায়েরা ঢোক গিলল। ইরফানের মুখের দিকে তাকায়। কি সুন্দর ঘুমাচ্ছে, কিন্তু তার এখানে কেন? আর তাকে এভাবে পেঁচিয়ে ধরেছে কেন? মায়েরা ইরফানের থেকে নিজেকে সারানোর জন্য নড়াচড়া করে। ইরফান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ঘুম জড়ানো কণ্ঠে বিড়বিড় করে, স্টুপিড, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। তাকে ডিস্টার্ব করে বলছে সে যেন ডিস্টার্ব না করে। মায়েরা মোসরামুসরি করতে থাকে, দুহাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান বিরক্তি ভরা চাহনিতে মাথা তুলে মায়েরার দিকে তাকায়। রেগে বলে, হোয়াট? মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়, বিরক্ত হয়ে বলে, ছাড়ুন আমায়। ইরফান বোঝার চেষ্টা করলো সে কোথায়। মায়েরাকে সে ধরেছে খেয়াল করতে ভুরুকুসকে মায়েরাকে সেরে উঠে বসল। মুখ অবয়বে কোনো পরিবর্তন নেই, যেন কিছুই হয়নি। বেড থেকে নামতে গেলে মায়েরা ইরফানের হাত ধরে বলে, আপনার ঘর রেখে আমার ঘরে এসেছেন কেন? ইরফান ভুরুকুসকে গম্ভীর গলায় বলে, মাই উইশ। কথাটা বলে বেড থেকে নেমে দাঁড়ায়। মায়েরা ইরফানের হাত ধরে থাকায় ইরফান উঠে দাঁড়ালো। তার হাতে টান খেয়ে বেড থেকে ঠাস করে পড়তে নেয়। তার আগে ইরফান মায়েরাকে বা হাতে আগলে নেয়। মায়েরা ভয় পেয়ে যায়, ভেবেছিল পড়েছে, কিন্তু ইরফানের দিকে তাকিয়ে দেখলো লোকটা তাকে ধরেছে। কিন্তু এমন খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে কেন? ইরফান ধমকে বলে, তুমি কি অপুষ্টির রোগী? মায়েরা রেগে বলে, আপনার জন্যই তো পড়তে যাচ্ছিলাম, ছাড়ুন আমায়। মায়েরার কোমর পর্যন্ত বেডে, তবে কোমর থেকে মাথা পর্যন্ত বেড থেকে ফাঁকা ইরফানের হাতের ওপর ভর। ইরফান ছেড়ে দিলেই ঠাস করে উল্টো হয়ে পড়বে। ইরফান বিরক্ত হয়ে মায়েরাকে ধরে রাখা হাত সরিয়ে নিল। মায়েরা চোখের পলকে উল্টো পড়তে নেয় মেঝেতে। মেঝে ছুঁই ছুঁই মেয়েটা চেঁচিয়ে ওঠে। তখনই ইরফান মায়েরাকে ডান হাতে ঝাটকা মেরে তুলে নেয়, বিছানার মাঝখানে বসিয়ে দেয়। মায়েরা হা করে চেয়ে আসে ইরফানের দিকে। কত বড় খারাপ লোক ভাবা যায়! সে ওভাবে পড়ে গেলে আজ তো তার ঘাড় পুরোই ভেঙে যেত। কোমরে দুহাত দিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, আপনি আমাকে ফেলতে যাচ্ছিলেন কেন? ইরফান মায়েরার দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। ফ্যানের বাতাসে মায়েরার ছেড়ে যাওয়া চুলগুলো মৃদুভাবে উড়ছে। পেছন থেকে কিছু চুল দুকাত পেরিয়ে সামনে এসে জায়গা করে নিয়েছে। মায়েরার মুখ ফোলানো, চোখে মুখে কিছুটা রাগের আভা। ইরফান চোখ বুজে লম্বা শ্বাস টানে, এরপর গম্ভীর গলায় বলে, চুল বেঁধে পড়তে বসো। কথাটা বলে গট গট পায়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেল। মায়েরা হা করে তাকিয়ে আছে। সে কি বলল, আর এই লোকটা কি বলল? সবচেয়ে বড় কথা, তার ঘরে এসে ঘুমাবে কেন? খবিশ লোক। এই লোকটার ঘরে গেলে তো শুধুই আউট আউট করে, আর তার ঘরে এসে ঘুমায়, বিড়বিড় করে, খবিশের দাদা একটা। আবার ইরফানের ব্যবহারে অবাকও হয়। এসব ব্যবহার তো আর এই লোকের থেকে আশা করা যায় না, অসম্ভব। মাঝে মাঝে জিন টিন ভর করে নাকি, এই জন্যই তাকে 2-3 ঘন্টা ধমক দেয়, আর 1 ঘন্টা জিন ধরলে একটু ভালোভাবে কথা বলে, যেটা অকল্পনীয়। আচ্ছা, এইবার আবার দৃশ্যপট আসলো আর একদিকে, বুঝছো? তোর বোন কোথায়? ইরফান ভেতরে আসতে আসতে ভুরুকুসকে বলে, খালামুনির বাসায় গিয়েছে। তোর খালাতো ভাই আছে? ইরফান ফাইজের মাকে সালাম দিল। টুকটাক কথা বলে ফাইজের ঘরের দিকে যায়। ফাইজ কিছু ভাবছে। তার ঘরে গিয়ে সিরিয়াস কণ্ঠে বলে, তোর খালাতো ভাই আছে কিনা বলছিস না কেন? ইরফান সোফায় গা এলিয়ে দিয়ে বলে, ডেইলি বলতে হবে কেন? ফাইজ রেগে বলে, যেখানে ছেলে আছে সেখানে তোর বোনকে পাঠাইলি কেন? ইরফান বিরক্ত হলো। পিছন থেকে শুদ্ধ ঘরের ভেতরে আসতে আসতে বলে, কি হয়েছে রে? ফাইজ পিছু ফিরে শুদ্ধ আর সৌরভকে দেখল। এগিয়ে এসে সৌরভকে বসতে বলে শুদ্ধকে বলে, তোরা তো ইনায়ের ভাই, তোদের হুঁশ নেই? ওর খালাতো ভাইয়ের কোলে বসে থাকার জন্য পাঠিয়েছিস কেন ওকে ওখানে? শুদ্ধ অসহায় মুখ করে বলল, আহারে, তোর আর ইরফানের জ্বালা দেখতে দেখতে আমার দিন চলে যায়। এরপর ফাইজের ঘাড়ে বাম হাত তুলে আওয়াজে নিচু করে বলল, আমার কাছে একটা গোপনীয় খবর আছে, শুনবি? ফাইজ বিরক্ত হয়ে তার ঘাড় থেকে শুদ্ধর হাত নামিয়ে বলে, ফালতু খবর শোনার ইচ্ছে নেই, জ্বালিয়েছিস তো পিটিয়ে ছাল তুলব। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, আরে সত্যি বলছি, ওই জাহিদের তো ইনায়াকে মারাত্মক পছন্দ ভাই। বিয়ে ঠিক হওয়ার কথা শুনে সে কি মেয়েদের মতো কান্না, বিশ্বাস করবি না, আমার শার্ট একদম গার্লফ্রেন্ডের কান্নার মতো করে ভিজিয়ে দিয়েছিল। এখন ইনায়াকে অনেক জোর করে তাদের বাসায় রাখলো। বিয়ের আগে একটু চান্স নিক, বিয়ে হয়ে গেলে তো আর পারবে না, বুঝিসনি? তুই চাপ নিস না,
ও বিয়ে করবে না তোর ইনায়াকে, শুধু ইনায়াকে একটু মন ভরে দেখবে, সুযোগ পেলে একটু একটু ছুঁয়ে দিবে, এই যা। তুই নিশ্চিন্তে থাক। কথাগুলো বলে বুক ভরে শ্বাস নিল। সৌভিক সোফায় বসে হাসছে শুদ্ধর কথা শুনে। ইরফান গম্ভীর মুখে শুদ্ধর দিকে চেয়ে আছে, আর ফাইজ জ্বলন্ত চোখে চেয়ে আছে। সবার দৃষ্টি দেখে শুদ্ধ মেকি হাসল। সৌভিকের পাশে গিয়ে বসলে ফাইজ শুদ্ধর কলার ধরে টানতে টানতে ঘর থেকে বের করে। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, মনে হচ্ছে সত্যি কথা বলার জায়গা নাই। স্যার স্যার, আমার শ্বশুরবাড়ি থেকে আমাকেই বের করছিস? এত বড় সাহস! পেছন থেকে ফাইজের মা বলে, ফাইজ, শুদ্ধকে কোথায় নিয়ে যাচ্ছ? ফাইজ উল্টো ফিরে যেতে যেতেই রেগে বলে, এই বেয়াদবকে আমি ড্রেনে চুবাবো আম্মু, ও আমায় চেনে না, ওর মজা আমি ছুটাবো। বেয়াদব, যা মুখে আসে তাই বলে। শুদ্ধ ফাইজের দিকে তাকিয়ে জোরে করে ফাইজকে দুহাতে চেপে ধরে লাজুক চোখে চেয়ে বলে, বলছি তোমার মাঝে একটু চুপতে দাও না সোনা। বিলিভ মি, ড্রেনের চেয়েও জঘন্য তোমার শরীর, তবে কষ্ট করে ড্রেনে যাওয়ার কি দরকার। সেই দারুণ একটা রোস্ট ছিল ভাই, হেভি করে রোস্ট করে দিল। ফাইজ চোখ মুখ কুঁচকে শুদ্ধকে ধাক্কা দিয়ে সরায় তার থেকে। শুদ্ধ হাসছে। ফাইজ ক্লান্তি, বিরক্তি, রাগ সব মিলিয়ে হনহন করে তার রুমের দিকে যায়। শুদ্ধ ফাইজের মায়ের দিকে এগিয়ে গিয়ে বলল, কেমন লাগলো আন্টি? ফাইজের মা হেসে বলে, তুমি পারো বাবা, ঘরে যাও। শুদ্ধ হেসে আবারও ফাইজের ঘরে যায়। ফাইজ এপাশ ওপাশ পায়চারি করছে। ইরফানকে বলে, তোর বোনকে আজকেই আনবি। তোর বউয়ের নেক্সট ইয়ার এক্সাম দিলে কি হতো? ওর জন্য আমার বিয়েটা আটকে আছে। ইরফান অদ্ভুত চোখে ফাইজের দিকে তাকায়। এর বিয়ের জন্য মায়েরা এবছর এক্সাম দিবে না? মানে এটা কোনো যুক্তি? এমনিতে ওর বউ বড় হচ্ছে না, এই ফাইজ নিজের বিয়ের জন্য তার বউটাকে আরও ছোট বানাতে চাইছে। ইরফান রেগে বলে, ইনায়া বিয়ের আগের দিন পর্যন্ত ওই বাড়িতেই থাকবে। ফাইজ ধূপধাপ করে বেডে চিৎপটাং হয়ে শুয়ে পড়ে। অসহায় কণ্ঠে বলে, শালা, আমার জীবনটা তেজপাতা করে দিলি, শুধু একবার বিয়েটা হোক। ইরফানের বাচ্চা বোনটাকে যে কোন সিন্ধুকে রাখবো কেউ খুঁজে পাবি না, দেখিস। আমার সাথে ভিলেনিগিরি করে ঠিক করছিস না, বেয়াদ্দবের দল। শুদ্ধ হেসে বলে, আমি সিন্ধুক অর্ডার করছি, তুই সুইচটা বল তো। আর রূপার নাকি সোনার সেটাও বল। ফাইজ বেডের বক্সের কাছে পেপার ওয়েট পেয়ে হাতে নিয়ে শুদ্ধকে ছুঁড়ে মারে। শুদ্ধ বাঁ হাতে ক্যাচ ধরে নেয়। সৌভিক হেসে বলে, শুদ্ধ থাম, আর পোড়াস না ওকে, বেচারা কষ্ট পাচ্ছে। ফারহা হাতের কফির ট্রে নিয়ে ঘরে প্রবেশ করে। শুদ্ধ ঘাড় বাঁকিয়ে তাকায়। ফারহাকে দেখে মুখের হাসি চওড়া হয়। ফারহা শুদ্ধর দিকে তাকায় না। সোফার টেবিলের সামনে কফির ট্রে রাখে। সোফায় সৌভিক বসে ফারহার দিকে অদ্ভুতভাবে চেয়ে আছে। সে আজকের প্রথম ফাইজদের বাড়িতে এসেছে। শুদ্ধ সৌভিককে একবার দেখল। ফারহা একটি কফির কাপ সৌভিকের দিকে বাড়িয়ে দিলে শুদ্ধ দুপা পিছিয়ে ডান দিকে এসে ফারহার পাশে খানিকটা ঝুঁকে মৃদু স্বরে বলে, এখান থেকে যাও ফারহা, আমরা নিজেরাই নিয়ে নিচ্ছি। ফারহা মাথা তুলে সৌভিকের দিকে একবার তাকায়। এই লোকটাকে সে চেনে না, তবে সে শুদ্ধর কথা শুনল না। হাত বাড়িয়ে মিষ্টি হেসে সৌভিকের দিকে কাপ বাড়িয়ে দেয়। সৌভিক নিতে গেলে শুদ্ধ ফারহার হাত থেকে সেটা কেড়ে নেয়। কফির কিছুটা অংশ ছিটে আসে শুদ্ধর হাতে, তবে সেদিকে দেখল না সে। বা হাতে ফারহার বাহু টেনে পিছিয়ে এনে শক্ত কণ্ঠে বলে, এখান থেকে যাও ফারহা। টেনে পিছিয়ে আনায় ফারহার মাথা থেকে ওড়না পড়ে যায়। শুদ্ধ ঠাস করে হাতের কাপ টেবিলের উপরে রাখলো। দ্রুত ফারহার ওড়নাটা মাথায় টেনে দিয়ে বলে, যাও। ফারহা ভুরু কুঁচকে জেদ দেখিয়ে বলে, যাব না, আমি এখানে থাকলে তোমার কি? সৌভিক পেছন থেকে বলে, হেই বিউটিফুল লেডি, ইউ আর সো সুইট, এসো আমরা পরিচিত হই। ইরফান আর ফাইজ দুজনেই চেয়ে আছে ফারহা আর শুদ্ধর দিকে। এবার ফাইজ রেগে বলে, ফারহা, এখান থেকে যা। ফারহা তবুও জেদ দেখিয়ে দাঁড়িয়ে রইল। গতকাল রাতেই তো এই শুদ্ধ অন্যকে বিয়ে করার কথা বলে তাকে কাঁদিয়েছে। আজ নিজেও বুঝুক কেমন লাগে। ফারহাকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে শুদ্ধ ফারহার হাত টেনে ধরে দরজার বাইরে বের করে দেয়। ফারহার মুখের ওপর ঠাস করে দরজা আটকে দেয়। ঘন ঘন শ্বাস ফেলছে। রাগ লাগছে ভীষণ। সে জানতো না সৌভিককে আসার কথা বলেছে এখানে। বাসার বাইরে এসে সৌভিককে দেখে জানতে পেরেছে সৌভিক ফাইজের বাড়ি প্রথম এসেছে। তাই সে সিন ক্রিয়েট করতে চাইল না। বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে এগিয়ে আসলো, তবে চোয়াল শক্ত। সৌভিক ভাবছে, কফি তো কাজের মেয়ে ছাড়া আর কেউ দিতে আসে না। যদিও দেখে কাজের মেয়ে লাগে না,
তবে এখানকার কাজের মেয়েরা ভালো স্টাইল নিয়ে থাকে। শুদ্ধর ব্যাপার বুঝলো না, এসব ভাবলো না। কাজের মেয়ে ভেবে তার স্বভাবসুলভ কমেন্ট করলো, শি ইজ আ সো হট গার্ল। এত মডার্ন কাজের মেয়ে কোথায় পেলি ফাইজ? আমার সাথে কন্ট্যাক্ট করে দে, কত নিতে পারে? কথাটা বলতে দেরি হলেও শুদ্ধ সৌভিকের নাক বরাবর ঘুষে দিতে দেরি হয়নি। সৌভিক সোফায় চিটপটাং হয়ে পড়ে যায়। শুদ্ধ সৌভিককে টেনে আগে চিৎকার করে বলে, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো জানোয়ার। কথাটা বলে আরেকটা ঘুষি মেরে দেয়। সৌভিক উল্টে পড়ে। ইরফান শান্ত চোখে চেয়ে আছে, যেন তার সামনে মুভি চলছে। শুদ্ধ আবারও তেড়ে যেতে নিলে ফাইজ উঠে এসে শুদ্ধকে আটকে বলে, শুদ্ধ থাম। শুদ্ধ ফাইজকে ধাক্কা দিয়ে চিল্লিয়ে বলে, এই জানোয়ারকে বাড়িতে আসতে বলেছিস কেন? জানিস নাও কেমন? ফাইজ কিছু বলল না। শুদ্ধ হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান উঠে দাঁড়িয়ে সৌভিকের কলার টেনে ধরে তুলল। এরপর হনহন করে টানতে টানতে একদম মেইন গেটের সামনে গিয়ে ধাক্কা দিয়ে শক্ত কণ্ঠে বলে, ভদ্র মানুষের বাড়িতে অসভ্যদের জায়গা নেই, আউট। কথাটা বলে ঠাস করে দরজা আটকে দেয় মুখের ওপর। শুদ্ধ রেগে ফাইজদের ছাদে এসেছিল। এসে ফারহাকে ছাদের এক কোণে উল্টো ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখে বড় বড় পা ফেলে ফারহার পেছনে দাঁড়িয়ে ফারহাকে টান মেরে তার দিকে ঘুরিয়ে নেয়। ফারহা শুদ্ধর এমন আচরণে মন খারাপ করে ছাদে এসে দাঁড়িয়েছিল। কেঁদেছেও একটু। এখন শুদ্ধকে দেখে ভয় পেল খানিক। এমন রেগে আছে কেন? তাকে তো বের করে দিল। শুদ্ধ চোখ বুজে শ্বাস ফেলে কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ ফারহার দিকে তাকিয়ে রেগে বলে, তুমি ভীষণ বেয়াদব হয়ে গিয়েছো ফারহা। ফারহা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। চোখ জোড়া পানিতে টইটুম্বুর হয়ে যায়। এই লোকটা তার জীবনে এসেছে শুধু কষ্ট দিতে। ভাবনার মাঝে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ফারহার চোখের পানি দেখে শুদ্ধ রাগ নিভল বোধহয় খানিক। ভুরুকুসকে শান্ত কণ্ঠে বলে, কাঁদছো কেন? ভয় পেয়ে নাকি আমার কথায় কষ্ট পেয়ে? ফারহা চোখ সরিয়ে নেয়। মাথা নিচু করে দৃষ্টি ছাদের মেঝেতে নিবদ্ধ করে। শুদ্ধ ফারহার থেকে দুপা পিছিয়ে গিয়ে আড়াআড়িভাবে বুকে দুহাত গুজে বলে, যদি আমার কথায় কষ্ট পেয়ে কাঁদো তবে কিছু বলবো না, আর যদি ভয় পেয়ে কাঁদো তবে থাপ্পড় খাবে। কী কারণে চোখের পানি জমলো বলে ফেলো তো ফারহা। ফারহা অবাক হয়ে চোখ তুলে দৃষ্টি রাখে শুদ্ধর পানে। ফারহার মাথা থেকে কাপড় পড়ে যায় দমকা হাওয়ায়। রাতের অন্ধকারে ছাদের লাইটের মৃদু আলোয় শুদ্ধ ফারহাকে দেখল। এভাবে দেখে সৌভিক অমন কমেন্ট করলো না। মনে পড়তে আবারও রাগান্বিত কণ্ঠে বলে, তুমি জানো ওই ছেলে তোমায় বাজে নজরে দেখছিল, তুমি তবুও 2 মিনিট বাড়িয়ে সেখানে থাকলে কেন? ফারহা মনে মনে অনুতপ্ত হলো। সে তো এসব ভেবে থাকেনি। শুদ্ধর ওপর জেদ করেছিল, ভেবেছে এই লোকের কথা শুনবে না। তবে এখন সে জেদটাকে বিদায় না দিয়ে বরং জেদটাকে অটুট রেখে আবারও ভাঙা গলায় রেগে বলল, দেখুক, তাতে তোমার কি? আমার যার সামনে যেতে ইচ্ছে করবে তার সামনে যাব, ইচ্ছে হলে কোলে উঠে বসবো। আর কিছু বলার আগেই ফারহার গালে একটা শক্ত থাপ্পড় পড়ে। ফারহা ফুপিয়ে ওঠে। মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলে, তুমি নিজের বলাই সব পারো, বিয়ে বাসর আরও কত কি, আমি কিছু বললেই শুধু মারো। শুদ্ধ ফারহার গাল দুহাতের আউজলায় নিয়ে শক্ত কণ্ঠে বলে, শুধু মুখে বলেছো বলে থাপ্পড় দিয়েছি, এটা সকালের আগে সেরে যাবে, কিন্তু জেদ করে কখনো এইসব বাস্তবায়ন করতে যেও না। বিলিভ মি, এমন করলে তোমার কবর আমি নিজ হাতে খুঁড়ব। এরপর আমি আর তুমি একসঙ্গে সেখানে ঘুমাবো। ফারহা ভেজা চোখে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ মৃদু হেসে বলে, তোমাকে এভাবে কাঁদতে দেখলে আমি ভীষণ শান্তি পাই ফারহা, কারণ এই কান্না আমার পাশে অন্য মেয়েকে কল্পনা করার জন্য। এত ভালোবাসা কোথায় রাখি বলো তো ফারহা? ফারহা নাক টেনে বলে, আমি তোমাকে ভালোবাসি না। শুদ্ধ এবার একটু শব্দ করে হাসলো। ফারহার গাল থেকে হাত সরিয়ে বলে, ফারহা, আই ওয়ান্ট টু হাগ ইউ। ফারহার সাথে সাথে বলে ওঠে, একদম না। শুদ্ধ আরেকটু পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে দুহাতে গুজে মৃদু হেসে বলে, তবে যাও এখান থেকে, আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ। ফারহা একবার তাকায় শুদ্ধর পানে। শুদ্ধ মৃদু হেসে তার দিকে তাকিয়ে আছে। ফারহা ঢোক গিলে শুদ্ধর দৃষ্টিতে। সময় ব্যয় না করে দৌড় দেয়। শুদ্ধ পিছু ফিরে শব্দ করে হেসে বলে, এই ফারহা, ভালোবাসি কিন্তু। আচ্ছা, এখানে বলল না ফারহা, আই ওয়ান্ট টু হাগ ইউ। আমি একটা মজার ঘটনা শেয়ার করি। জানি না এইভাবে এতটা আঞ্চলিক ভাষায় এই ধরনের মজার কথা শেয়ার করা ঠিক হবে কি না, তবে বলি শোনো। ছোট ছোট বাচ্চারা থাকে না আমাদের এলাকায়, যেসব ছোট ছোট ভাই বোনরা আছে, তো
ওরা মোটামুটি আমার বাড়িতে আসা যাওয়া করে। তোমাদেরকে একটা কথা জানাই কেন আসা যাওয়া করে। আমি মোটামুটি মানুষকে সাজাতে না পারলেও, মানে মুখের মেকআপ করাতে না পারলেও হাতের টুকটাক ভালোই মেহেদি দিতে পারি এবং শাড়ি পরাতে পারি, চুল বেঁধে দিতে পারি। এই কাজগুলো আমি মোটামুটি পারি। তো তারা আমার কাছে আসে, তাদের আমার কাছে যাওয়া আসা আছে, বুঝছো? তো এই যে হাগ ডে, কিস ডে, এগুলো হয় না? তো তারা এসে একদিন আমার কাছে বলছে, আপু এই হাগ ডে কি? হাগ ডে মানে কি সেই দিন সবাই মিলে একসাথে হাগা? তো আমি এই জিনিসটা নিয়ে এত হাসছিলাম, আমি আসলে তাদেরকে বলতে পারছি না, তারা ছোট ছোট মানুষ, তাদেরকে আমি কিভাবে বলবো যে হাগ মানে হচ্ছে বড়দের কোলাকুলি করা, একটা ছেলে আর একটা মেয়ের কোলাকুলি করা। তা আমি আর কিছু না বলে আমি বলছি, এই তোদের এইসব কথা কে বলিস রে? আর এইসব কি, হ্যাঁ, কোথায় থেকে শুনেছিস? তো আমি বিষয়টাতে বড়ই মজা পাইছিলাম যে হাগ ডে মানে কি আপু সবাই মিলে একসাথে হাগা? আল্লাহ। আচ্ছা, এই টক্সিক পচা গল্প বাদ দিয়ে আবার গল্পে আসি, তাই না? দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়। এক্সাম দিয়ে মায়েরা হল থেকে বের হয়েছে। এক্সাম খারাপ হয়নি, তবে তার মন খারাপ। ইরফান সেই যে এক সপ্তাহ আগে চলে গেল আর একবারও আসেনি। তার খারাপ লাগছে কেন? এই লোকটা তো তাকে মানেই না, আসবে কেন? কিন্তু তার মনে পড়ে কেন? ভীষণ মন খারাপ হয় মেয়েটার। স্কুল ড্রেস পরা, মাথায় সাদা হিজাব বাঁধা, দুহাত বুকের সাথে ফাইল চেপে ধরে রাস্তার এক কোণে দাঁড়িয়ে ফুসকার ভ্যানের দিকে তাকিয়ে আছে। আজ এই ফুসকাও খেতে ইচ্ছে করছে না। চুপ করে কতক্ষণ দাঁড়িয়ে থাকলো, এরপর এগিয়ে যায়। ভাবলো ফুসকা খেয়ে মনটা ভালো করবে। এটা ছাড়া আর উপায় কি? এক প্লেট ফুসকা নিয়ে একা চেয়ারে বসে মায়েরা। কোলের ওপর ফাইলটা রেখে বাঁ হাতের তালুতে ফুসকার প্লেট রেখে ডান হাতে একে একে মুখে ফুসকা পড়তে থাকে। হঠাৎই তার ডান পাশে গা ঘেঁষে কেউ একজন বসলো মনে হলো। মাথা নিচু থাকায় পায়ের দিকে খেয়াল করে বুঝলো ছেলে। মুহূর্তেই রেগে বোম হয়ে যায়। পাশ ফিরে চেঁচিয়ে ওঠে, তোর সাহস তো কম না? অন্যের বউয়ের গা ঘেঁষে বসেছিস? তোকে তো। ইরফান বিরক্ত ভরা চাহনিতে মায়রার দিকে ঘাড় ফিরিয়ে তাকায়। মায়রার বুলিতে দাড়ি পড়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়, খুব করে কেসে ওঠে। ইরফান রেগে ধমকে বলে, স্টুপিড, তুমি ভালো হবে না? মায়েরা চোখ পিটপিট করে তাকায়, কি মনে করে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ইরফান ভুরু কুঁচকে বলে, হোয়াট? হাসছো কেন? মায়েরা অবাক হয়ে বলে, আপনি সত্যি এসেছেন? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা রেগে বলে, আপনি মিথ্যে বলছেন কেন? ইরফান বিরক্ত হয়ে তাকায় মায়েরার দিকে, ভুরু কুঁচকে বলে, দেখছো যখন এসেছি তো জিজ্ঞেস করছো কেন, স্টুপিড? মায়েরা মুখ ভোঁতা করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান অদ্ভুত চোখে মায়েরার দিকে তাকায়, মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলালো। স্কুল ড্রেসে মায়েরার বয়স আরো 4-5 বছর কমে গিয়েছে মনে হচ্ছে। ইরফানের চোখে মুখে কেমন বিস্ময়, ফোঁস করে শ্বাস ফেলে। বাবার ওপর রাগ হলো, এই বাচ্চা নাকি তার বউ, ভাবতেই নিজের কেমন বিরক্ত লাগলো। ইচ্ছে করলো এক থাপ্পড় দিয়ে বড় বানিয়ে দিতে। রেগে বলে, তুমি বড় হতে পারো না? মায়েরা বোকা চোখে ইরফানের দিকে তাকায়, এটা কেমন কথা? সে বড় হবে কিভাবে? অতিরিক্ত ঝাল খাওয়ায় চোখ মুখ লাল হয়ে গিয়েছে, ঝালের প্রভাবে চোখ জোড়ায় বিন্দু বিন্দু পানির কোনা। ইরফান মায়েরার চোখের দিকে তাকিয়ে ভুরু কোসকালো, কাঁদছে আর খাচ্ছে। বিড়বিড় করলো, স্টুপিড। মায়েরার হাতের প্লেট কেড়ে নিয়ে ঠাস করে তার পাশের চেয়ারে রেখে মায়েরার কোলের ওপর থেকে ফাইল তার ডান হাতে তুলে নিল। এরপর মায়েরার বাম হাত ধরে এগিয়ে যেতে নিলে মায়েরা চেঁচিয়ে বলে, আমায় ছাড়ুন, আমার ফুসকা শেষ হয়নি। পেছন থেকে কয়েকজন লোক বলে, কি ভাই, এত জমজমাট জায়গায় একটা বাচ্চা মেয়েকে তুলে নিয়ে যেতে ভয় লাগে না? মেয়ে দেখলেই মাথা ঠিক থাকে না? ইরফানের পা থেমে যায়, মায়েরার চোখ বড় বড় হয়ে যায়, দ্রুত ভদ্র হয়ে দাঁড়িয়ে যায়। ইরফান পিছু ফিরে তাকায়, রাগান্বিত চোখে চেয়ে লোকগুলোর দিকে এগিয়ে যেতে নিলে মায়েরা দ্রুত ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, যাবেন না যাবেন না, ওরা ভুল বুঝেছে। ইরফান মায়েরার কথা শুনল না। মায়েরার হাত শক্ত হাতে ধরে লোকগুলোর সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, শি ইজ মাই ওয়াইফ। ওকে তুলে নিব নাকি ছুঁড়ে ফেলবো, ইটস মাই চয়েস। হু আর ইউ? আমার ওয়াইফকে দেখলে আমার মাথা ঠিক থাকে না। হোয়াটস ইউর প্রবলেম উইথ ইট? মায়েরা চোখ বড় বড় করে তাকায়, লোকগুলো হ্যাবলার মতো তাকিয়ে আছে। মায়েরা দ্রুত লোকগুলোর উদ্দেশ্যে বলে, উনি ভালো লোক, আপনারা যান। একজন চিন্তিত কণ্ঠে বলে, একটু আগে। মায়েরা বুঝলো
তখন চেঁচিয়ে উঠল তার পাশে বসায়। আবার জোর করে টেনে নিয়ে যাচ্ছিল বলে লোকগুলো ভুল বুঝেছে। দ্রুত বলে ওঠে, আমার ভুল হয়েছে প্রথমে চিনতে, আপনারা যান। লোকগুলো একটু অবাক হলো হয়তো, তবে আর কিছু বলল না, চলে গেল। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরফানের দিকে তাকালে দেখল ইরফান ওই লোকগুলোর দিকে এখনো জ্বলন্ত চোখে চেয়ে আছেন। মায়েরা ঢোক গিলল, তার হাতটা ভেঙে গেল বোধহয়। পাশ থেকে স্কুল ড্রেস পরা ফাইল হাতে এক ছেলে এগিয়ে এসে বলে, কিরে মায়েরা, কি খবর? এক্সাম কেমন হলো? মায়েরা মাথা নেড়ে বলে, ভালো। তোর? ছেলেটা মৃদু হেসে বলে, ভালো। পাশে ইরফানকে দেখে বলে, এটা তোর ভাই? মায়েরা উত্তরের অপেক্ষা না করে ইরফানকে ভাইয়া সম্বোধন করে সালাম দিয়াই ছেলেটা। কিন্তু ইরফানের অমন ভয়ঙ্কর দৃষ্টি দেখে ছেলেটা ঢোক গিলল। মনে হয় খুব রাগী। থাক, ভাব জমানো লাগবে না। অতঃপর মায়েরাকে বাই বলে চলে যায়। এদিকে মায়েরা তার হাতের দিকে অসহায় চোখে চেয়ে আসে। মাথা তুলে বলে, আপনি কি আমার হাত ছিঁড়ে নিয়ে যেতে চাইছেন? উফ, ছাড়ুন। ইরফান আর কতক্ষণ রাগ কন্ট্রোল করবে? প্রথমে ওই লোকগুলো, এখন এই ছেলে ভাই শব্দটা যেন ইরফানের মাথায় একবারে রক্ত তুলে দিল। ইচ্ছে করছে সবগুলোকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে। আবার মায়েরার কথায় জ্বলন্ত চোখে তাকালো মায়েরার দিকে। মায়েরা ঢোক গিলে বলতে নেই স। তার আগে ইরফান ডান হাতে ফাইল ধরে মায়েরাকে ঝট করে কোলে তুলে নেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। মুচড়ি করতে করতে বলে, কি করছেন? নামায় আমান। নামান বলছি। ইরফান তো শুনলই না, তার গাড়ির দরজা খুলে ব্যাক সিটে মায়েরাকে এক প্রকার ছুঁড়ে ফেলে। মায়েরা চেঁচিয়ে ওঠে, কোমরে ব্যথা পেয়ে চোখ মুখ কুঁচকে নিল। ডান হাতে কোমরের পেছন দিয়ে রেগে বলে, আপনার প্রবলেম কি? সরাসরি ছাড়া কি কিছু পারেন না? কথাটা বলে সামনে তাকালে দেখল ইরফান গাড়ির ভেতরে উঠে আসতে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। দ্রুত সিটের ওপর সোজা হয়ে বসে গাড়ির দরজার সাথে লেগে যায়। লেগে গিয়ে বলে, আপনি এগোচ্ছেন কেন? আমি সরি, প্লিজ মারবেন না। ইরফান মায়েরার সাথে চেপে বসে, মাথার হিজাব টান মেরে খুলে ফেলে। মায়েরা চেঁচিয়ে ওঠে। দুহাতে ইরফানকে ঠেলে সরাতে চায়, তবে পারে না। ইরফান বাঁ হাতে মায়েরাকে শক্ত করে চেপে ধরে তার সাথে। হিজাব খুলে ছুঁড়ে ফেললো। মায়েরার খোপা করা চুলগুলো ঝরঝর করে কাঁধ থেকে পিঠ জুড়ে ছড়িয়ে পড়ে। ইরফানকে শার্টের বোতাম খুলতে দেখে মায়েরার চোখ বড় বড় করে বলে, আপনার গরম লাগছে, দূরে সরে বসুন প্লিজ। আমি সরি, আর ফুচকা খাবো না। ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে এক এক করে সবগুলো শার্টের বোতাম খুলে ফেলে। মায়েরা ভীত স্বরে বলে, কি করছেন? ইরফান মায়েরার কানের নিচ বরাবর গলায় ডান হাত শক্ত করে দাঁতে দাঁত পিষে বলে, আমি তোমার কি সেটাই বোঝাচ্ছি, নট ভাই, ইটস কনফার্ম। মায়েরা ঢোক গিলে আমতা আমতা করে বলে, মানে? দূরে সরুন প্লিজ। মায়েরার চোখ মুখ জুড়ে ভীতি, খোলা চুলগুলো এলোমেলো। মায়েরার ভীত মুখ পানে চেয়ে ইরফান তার স্বভাবের বাইরে গিয়ে ডান দিকে সামান্য ঠোঁট বাঁকিয়ে ভীষণ সূক্ষ্ম হাসল। তবে মায়েরা তা বুঝতে পারল না। ইরফান ডান হাতে মায়েরার কিছু সংখ্যক চুল কানের পিছে গুজে দিয়ে গলা নামিয়ে শীতল কণ্ঠে বলে, ইউ আর এ ভেরি লিটল বেবি, আই এম ওয়েটিং ফর ইউ। মায়েরা বোকা চোখে পিটপিট করে তাকিয়ে রইল ইরফানের গম্ভীর মুখ পানে। সব তার মাথার ওপর দিয়ে গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো তোমরা সবাই? খুব তো হা করে দেখছিলা যে এরপরে কি হয়। হ্যাঁ, সঙ্গীন প্রণয়াসক্তি উপন্যাসের কথা মনে পড়ে গেছে বুঝছি, কিন্তু এত হা করে থেকে লাভ নাই। এমনি গরমের দিন মাছি মশা চারিদিকে আছে, হাঁটা বন্ধ করো বুঝছো। একটা গোপন কথা বলি শুনো, আমিও হা করে দেখছিলাম কি হচ্ছে একটু দেখি। ওম্মা, পরে দেখি যে এখানেই পর্ব শেষ, তো বাকি পর্বের জন্য ওয়েট করো। হ্যাঁ, ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আরেকটা কথা, আমি এখন চেষ্টা করি আমার আঞ্চলিক ভাষায় আমার কথাগুলো বলতে। অনেকে আমার আঞ্চলিক ভাষায় কথা বলা অনেক পছন্দ করে। আর যদি তোমার পছন্দ না হয়ে থাকে অবশ্যই তুমি কমেন্ট করে জানাও, আমি চেঞ্জ করব ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।